রাসেলস ভাইপার থেকে বিষ সংগ্রহ করা হচ্ছে। এই পরীক্ষায় দেখা হবে রাসেলস ভাইপারের বিষ মানুষের রক্তে কি পরিবর্তন ঘটায়। তার জন্য কিছুটা মানুষের রক্ত সংগ্রহ করে তাতে কয়েক ফোঁটা বিষ মিশিয়ে এই পরীক্ষা করা হবে। এখন একটা বিকারে কিছুটা মানুষের রক্ত নিয়ে সেখানে একটা সিরিঞ্জের মাধ্যমে দেয়া হচ্ছে ভাইপারের বিষ। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যেই রক্তটা জমাট বেঁধে পুরোপুরি একটা জেলিতে পরিণত হয়ে গেল। কিন্তু এখানে যতটুকু রক্তের ওপর এই সাপের বিষের পরীক্ষাটা করা হলো, মানুষের শরীরে তো আর শুধু এইটুকু রক্ত না, একজন মানুষের শরীরে প্রায় 5 লিটারের মতো রক্ত থাকে। তো মানুষের শরীরে এই সাপের বিষ ঢোকার পরে যেহেতু অনেক বেশি রক্তে একটুখানি বিষ ঢোকে, এই বিষটা ডাইলিউটেড হয়ে যায় বা পাতলা হয়ে যায়, যার জন্য একেবারে মানুষের শরীরের সবটুকু রক্ত জমাট বাঁধিয়ে জেলি করে ফেলতে পারে না। যদি তাই হতো তাহলে তো সাপে কাটার কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটতো। বাস্তবে কিন্তু সেরকম হয় না। চলেন দেখা যাক সাপে কাটার পরে আসলে মানুষের রক্তে কি ঘটে। রাসেলস ভাইপার মানুষকে দংশনের 5 সেকেন্ডের মধ্যেই এর বিষ মানুষের রক্তে পুরোপুরি মিশে যায়। যদিও এই বিষ মানুষের রক্তটাকে পুরোপুরি জেলিতে পরিণত করতে পারে না, তবে এর মধ্যে থাকা প্রিকোয়াগুলেন্ট মানুষের রক্তে অনেকগুলো ছোট ছোট রক্ত জমাট তৈরি করতে সক্ষম হয়। চলেন দেখা যাক এর সাথে আর কি কি ঘটনা ঘটে। নাম্বার 1, রাসেলস ভাইপারের বিষ মানুষের রক্তনালিকার দেয়ালকে ড্যামেজ করতে পারে, যার ফলে এই ড্যামেজ হয়ে রক্ত লিক করতে পারে, সেখান থেকে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। নাম্বার 2, আমাদের রক্তনালিকাতে নর্মালি কিছু রাপচার বা ড্যামেজ হয়। এই ড্যামেজগুলো নর্মালি হয় এবং শরীর নিজে নিজে এগুলোকে ফিক্স করে ফেলে। কিভাবে করে? আমাদের রক্তের মধ্যে কিছু সাহায্যকারী প্রোটিন থাকে, ওরা গিয়ে এই ড্যামেজের জায়গাগুলোকে ভরে ফেলে বা ঠিক করে ফেলে, যার জন্য এইখান দিয়ে রক্ত লিকেজ হয় না, যার ফলে ইন্টারনাল ব্লিডিং হয় না। রাসেলস ভাইপারের বিষ যখন মানুষের রক্তে প্রবেশ করে তখন এরা যে অনেকগুলো ছোট ছোট রক্ত জমাট তৈরি করলো, এই কাজে ওই যে সাহায্যকারী প্রোটিন যারা আমাদের নর্মাল ড্যামেজটাকে ঠিক করতো রক্তনালিকার, ওদেরকে ব্যবহার করে ফেলে। যার ফলে কি হয়, আমাদের রক্তনালিকার নর্মাল যে রাপচার বা ড্যামেজ হয় সেইগুলো ঠিক করার মতো আর অ্যাভেলেবল লোক সেখানে থাকে না, কারণ সাহায্যকারী প্রোটিনগুলো তো রাসেলস ভাইপারের বিষ ব্যবহার করে ফেলেছে। যার জন্য কি হয়, আমাদের এই নর্মাল ড্যামেজ বা রাপচার থেকেও লিকেজ হতে পারে এবং ইন্টারনাল ব্লিডিং হতে পারে। নাম্বার 3, এই যে ছোট ছোট রক্ত জমাটগুলো সারা শরীরের রক্তে প্রবাহিত হচ্ছে, এই রক্ত যখন আবার বিভিন্ন অর্গান যেরকম কিডনি, লিভার, হার্ট, এই অর্গানগুলোতে যাচ্ছে, তখন যে সম্ভাবনা থাকে সেটা হচ্ছে এই রক্ত জমাটগুলো এই অর্গানের ভেতরে যে সমস্ত চিকন চিকন রক্তনালিকা থাকে সেইখান দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেই রক্তনালিকাগুলোকে আটকে দিতে পারে বা ব্লক করে দিতে পারে। চলেন দেখা যাক এই ঘটনা যদি কিডনিতে ঘটে তখন কি ঘটতে পারে। প্রথমত হচ্ছে কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে মানুষের শরীরে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো রক্ত থেকে পরিষ্কার করে প্রস্রাবের সাথে বের করে দেয়া। এই কাজটা কিডনি কিভাবে করবে? কিডনির মধ্যে যে ফাংশনাল ইউনিট আছে যেটাকে নেফ্রন বলা হয়, এটাকে আপনারা ছাঁকনিও বলতে পারেন। তো এই ছাঁকনি পর্যন্ত রক্ত যদি পৌঁছায় তাহলে সেই রক্তটা ফিল্টার হবে বা ছেঁকে পরিষ্কার রক্ত আবার শরীরে ফেরত আসবে আর আবর্জনাটা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। এখন এই ছোট ছোট রক্ত জমাটের কারণে যদি কিডনিতে রক্ত পৌঁছানোর রাস্তাটা ব্লক হয়ে যায় তাহলে রক্ত ছাঁকনি পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং রক্তটা পরিষ্কারও হতে পারবে না, কিন্তু মানুষের শরীরে কন্টিনিউয়াসলি বর্জ্য পদার্থ তৈরি হতে থাকবে। অপরদিকে কিডনির মধ্যে যে সমস্ত কোষ বা টিস্যু আছে এদের নিজেরও খাবার দাবার দরকার, অক্সিজেন দরকার হয়, আর এই খাবার এবং অক্সিজেন কিডনি পর্যন্ত আসে হচ্ছে রক্তের মাধ্যমে। যদি কিডনি পর্যন্ত রক্ত প্রবাহ বন্ধ থাকে বা স্বল্প হয় সেক্ষেত্রে এই কাজগুলো ব্যাহত হবে এবং কিডনি ড্যামেজ হওয়া শুরু হবে। তবে ভয়ের কিছু নেই, সাপে কাটা রোগীকে সঠিক সময় সঠিক চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যায়। কাউকে সাপে কাটলে তাকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে কর্তব্যরত ডক্টর যিনি থাকবেন তিনি তার চিকিৎসা করবেন, অথবা তাকে কোথায় নিয়ে গেলে ভালো হবে সেই পরামর্শ তিনি দিবেন। আপনার পাশের হসপিটালে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম পাওয়া যেতে নাও পারে, তো কোথায় কোথায় রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে সেই খোঁজ খবর নিয়ে রাখতে পারেন। যখন কেউ কোনো দুর্ঘটনার শিকার হবেন তাকে যেন অতি দ্রুত সেই হসপিটালে নিয়ে যাওয়া যায়। তবে সেরকম একটা হসপিটাল যদি আপনার এলাকা থেকে অনেক বেশি দূরত্বের পথ হয় তাহলে রোগীকে শুরুতে পার্শ্ববর্তী যে হসপিটাল আছে সেইখানে নিয়ে যেতে হবে এবং সেখানে যে ডক্টর আছেন তার সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিতে হবে রোগীকে দূরের পথে নেয়ার আগে তার কি কোনো ইনিশিয়াল ট্রিটমেন্ট দরকার আছে কিনা। সাপে কাটা রোগীকে যে অ্যান্টিভেনম দেওয়া হয়, এই অ্যান্টিভেনম আসলে মানুষের শরীরে কিভাবে কাজ করে? অ্যান্টিভেনম হচ্ছে বেসিক্যালি অ্যান্টিবডি, এদের বাইন্ডিং সাইট থাকে। এদেরকে যখন মানুষের শরীরে প্রবেশ করানো হয় তখন এরা গিয়ে সাপের বিষটাকে খুঁজে বের করে তাদের বাইন্ডিং সাইটে বাইন্ড করে নিউট্রালাইজ করে ফেলে, মানে অকার্যকর করে ফেলে। এখন ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, এই যে সাপে কাটার পরে একজন মানুষকে অ্যান্টিভেনম দেয়া হচ্ছে, এই অ্যান্টিভেনম গিয়ে সাপের বিষটাকে চিনবে কিভাবে? এই ব্যাপারটা বোঝা সহজ হবে যদি আপনাকে বলি অ্যান্টিভেনম আসলে বানানো হয় কিভাবে। যেই সাপের জন্য অ্যান্টিভেনম বানানো হবে বিজ্ঞানীরা প্রথমে সেই সাপের বিষ সংগ্রহ করেন এবং সেখান থেকে কিছুটা বিষ নিয়ে সেটাকে অনেকটা ডাইলিউট করা হয়, মানে পাতলা করা হয়।
এরপরে পাতলা করা বা দুর্বল বিষটাকে একটা ঘোড়া অথবা শিপের শরীরে প্রবেশ করানো হয়। ঘোড়া বা শিপের শরীরে তখন এই বিষের এগেইনস্টে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি গিয়ে সেই বিষটাকে নিউট্রালাইজ করে ফেলবে বা অকার্যকর করে ফেলবে। তখন যেটা করা হয়, এই ঘোড়া বা শিপের শরীর থেকে এই অ্যান্টিবডিগুলোকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে সেগুলোকে পিউরিফাই করা হয় এবং সেগুলোই পরবর্তীতে ওই সাপের এগেইনস্টে অ্যান্টিভেনম হিসেবে ব্যবহার করা হয়। যখন ওই সাপ কোনো মানুষকে কামড় দেয় তখন এই অ্যান্টিভেনম ওই মানুষের শরীরে প্রবেশ করানো হয় যেন এরা গিয়ে ওই বিষটাকে নিউট্রালাইজ করে ফেলতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে কোনো একটা অ্যান্টিভেনম তৈরি করার জন্য প্রথমে আমাদের ওই সাপের বিষটা দরকার। এখন দেখেন আমাদের দেশে যে সমস্ত অ্যান্টিভেনম পাওয়া যায় তার বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে আনা, বেশ করে ইন্ডিয়া থেকে আনা। এখন বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষ আর ইন্ডিয়ান রাসেলস ভাইপারের বিষ যদি একই রকম না হয়, তাহলে ইন্ডিয়া থেকে যে সমস্ত অ্যান্টিভেনম আসবে সেটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বা বাংলাদেশের রাসেলস ভাইপার কামড় দেওয়ার পরে খুব বেশি কার্যকর নাও হতে পারে, যদিও অনেক বেশি ক্ষেত্রেই হয়। তো বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশে যে সমস্ত অ্যান্টিভেনম ব্যবহার করা হবে সেটা যেন বাংলাদেশের সাপ থেকে সংগ্রহ করা বিষ থেকেই তৈরি করা হয়। সুতরাং আমাদের দেশে ব্যবহার করা অ্যান্টিভেনম যেন আমাদের দেশেই তৈরি হয় সেদিকে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এখন চলেন দেখা যাক সাপে কামড়ানোর পরে কোন ভুলগুলো করা যাবে না। সাপের কামড়ানো জায়গাতে অথবা তার আশেপাশে কোনো রকম ডোর বাঁধা বা গ্লিট লাগানো যাবে না। যেখানে কামড় দিয়েছে সেখানে কোনো রকম কাটাকাটি, সূচ ফোটানো অথবা কোনো প্রলেপ লাগানো যাবে না। ওঝা, বৈদ্য বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না। হাসপাতালে নেওয়ার পথে রোগীর কথা বলতে অসুবিধা হলে অথবা নাকে নাকে কথা বললে অথবা মুখ থেকে লালা ঝরলে রোগীকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না। সাপে কাটা জায়গাতে কোনো রকম রাসায়নিক পদার্থ, অ্যালকোহল, হার্বাল ঔষধ বা মুখের লালা ইত্যাদি কোনো কিছুই দেওয়া যাবে না। রোগীকে তেল, ঘি, মরিচ অথবা বিভিন্ন গাছগাছালির রস খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথা কমানোর জন্য কোনোভাবেই রোগীকে অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ অ্যাসপিরিন হচ্ছে ব্লাড থিনার। এমনিতেই সাপে কামড়ের কারণে রোগীর ইন্টারনাল ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর মধ্যে যদি আবার অ্যাসপিরিন দেওয়া হয় তাহলে এই সম্ভাবনা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। সবশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না বা আতঙ্কিত হওয়া যাবে না এবং রোগীকেও প্রতিনিয়ত সাহস দিতে হবে। সাপে কাটলেই যে একজন মানুষের বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যাবে, এই ধারণাটা আসলে ভুল। এটা আসলে নির্ভর করে আপনি সাপে কাটার পরে রোগীটাকে কিভাবে হ্যান্ডেল করছেন। আপনি যদি সাপে কাটার পরে খুব দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে এই রোগীর আসলে কোনো সমস্যাই হওয়ার কথা না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।